দেশে প্রতিদিন লোডশেডিং ২৫০০ মেগাওয়াট, উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রী। ১২৩ কার্গো এলএনজি ক্রয় অনুমোদন। বাংলাদেশ ভারত জটিলতা নিরসনে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় ঢাকা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব। এসডিজি বাস্তবায়নে প্রয়োজন ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন, বললেন অর্থমন্ত্রী। শেষ হল ৩ দিনের জাতীয় এসডিজি সম্মেলন। ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক সাজা দাবি। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণেই মারা গেছেন কোকো, মন্তব্য রিজভীর। কোকোর জন্মবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সালমা জিলানি। এবার বিস্তারিত। তীব্র ভ্যাপসা গরম, অপরদিকে বিদ্যুতের দীর্ঘ বিরতি, ২ মিলে নাকাল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। বিদ্যুতের এমন সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ নির্ভর প্রায় প্রতিটি সেবাতেই পড়ছে এর প্রভাব। জাতীয় গ্রিডের তথ্য বলছে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের বেশি। সেখানে সরবরাহ করা হচ্ছে গড়ে ১২,৫০০ মেগাওয়াট। প্রতিদিন লোডশেডিং থাকছে ২৫০০ মেগাওয়াটের বেশি। বিদ্যুতের এই ঘাটতিতে ভোগান্তিতে পড়েছে মানুষ। বেশ কিছুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে বাসাবাড়ির স্বাভাবিক কাজকর্ম। পানি সরবরাহ, শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে নেতিবাচক প্রভাব। জ্বালানি সংকটের কারণে সম্প্রতি জাতীয় পর্যায়ে লোডশেডিং ছাড়িয়েছে ৩,০০০ মেগাওয়াট। চাহিদার তুলনায় কোথাও কোথাও ৪০ থেকে ৪৫% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দিনে ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুতের বর্তমানে অত্যন্ত ভয়াবহ অবস্থা। বিদ্যুৎ তো থাকেই না, 2 ঘন্টা পর 40 মিনিট বিদ্যুৎ থাকে, তাও মানে তার মধ্যেও আরেকবার যায়। ভোগান্তির মধ্যে আছে ভাই, বিদ্যুৎ আপনার 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,২৪৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ১২,৯৩৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ২,৩১৪ মেগাওয়াট। দেশে বর্তমান গড় বিদ্যুতের চাহিদা প্রায় ১৬,২০০ থেকে ১৭,৪০০ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন বা সরবরাহ হচ্ছে প্রায় ১২,৫০০ মেগাওয়াট। জ্বালানি সংকট ও উৎপাদন হ্রাসের কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন ২,৭০০ থেকে ৩,৭০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। তবে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির বিষয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি চলমান ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। এখন সাধারণ মানুষের অপেক্ষা কখন কমবে বিদ্যুতের ঘাটতি আর কবে ফিরবে স্বস্তির নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সীমা আবার নতুন করে নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। বিদ্যুৎ সাশ্রয় এবং চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নতুন এই নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শপিং মল, মার্কেট, দোকানপাট, বিভিন্ন অনুষ্ঠান স্থল, সামাজিক সাংস্কৃতিক আয়োজনও রাত ৮টার পর আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবার দেখা দিয়েছে গ্যাসের সংকট, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন ও শিল্প খাতেও। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ২১৫ থেকে ২৫০ কোটি ঘনফুট। চাহিদার তুলনায় প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১৩০ থেকে ১৬৫ কোটি ঘনফুট। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়া থেকে এলএনজি পাওয়ার চেষ্টা করছে সরকার।
জ্বালানি সংকটের সরাসরি প্রভাব শিল্প কারখানা থেকে গেছে ঘরের চুলাতেও। কোথাও পাইপলাইনে গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে চুলায় আগুন জ্বালানোই কঠিন। বিকল্প হিসেবে এলপিজি বা অন্য জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে, যার অর্থ বাড়ছে পরিবারের দৈনন্দিন খরচও। সবচেয়ে বড় ধাক্কা পড়েছে উৎপাদন ব্যবস্থায়। গ্যাস নির্ভর শিল্প কারখানায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম। এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রায় ২১৫ থেকে ২৫০ কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার তুলনায় প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১৩০ থেকে ১৬৫ কোটি ঘনফুট। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার কাছ থেকেও এলএনজি সহায়তা পাওয়ার চেষ্টা করছে সরকার। পাশাপাশি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার উদ্যোগও বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট এক কার্গো এলএনজি আমরা পাবো। আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, কারণ আপনারা জানেন আইএসও ট্যাঙ্ক এটা অ্যাভেলেবেল না মার্কেট থেকে। এটা একটা মধ্যমেয়াদী একটা সমাধানের একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা কাজ করছি। তাৎক্ষণিক ব্যবস্থা দিয়ে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাড়াতে হবে দেশীয় গ্যাস অনুসন্ধান। প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানির পাশাপাশি সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও দ্রুত বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। দর্শক, গ্যাস সরবরাহ পরিস্থিতি জানাতে রাজধানীর ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কেমন দেখছেন, কি বলছে কর্তৃপক্ষ জানান। এই মুহূর্তে মালিবাগ ঠিক মোড়ে একটি ফিলিং স্টেশন রয়েছি। আমরা যেটা দেখছি 10 ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছেন যানবাহনকারীর যে চালকরা রয়েছেন, তারা গ্যাস সংকটের কারণে গ্যাস কিন্তু নিতে পারছেন না। দেখতে পাচ্ছেন ঠিক আবার ঠিক পিছনে আসলে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, সেটিতে কিন্তু আসলে এখনো গ্যাস আসলে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ গ্যাস সংকট কিন্তু রয়েছে। যেটি জানতে পেরেছি, এই যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানকার যে কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন গত রাতের মধ্যরাত থেকে আসলে তার গ্যাস শেষ হয়ে যায়, তারপর থেকে কিন্তু এখনো আসলে গ্যাসের সরবরাহ তারা আনতে পারেননি, যার কারণে আসলে তারা আপাতত বন্ধ রেখেছেন। তবে অন্যদিকে আমরা যেটি দেখছি যে এই গ্যাস সংগ্রহ করার জন্য যে চালকরা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ সারি ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন। তাদের সাথে কথা বলার পর তারা যেটি বলছেন, অনেকে 10 ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু এই গ্যাসের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আসলে গ্যাস না পাওয়ায় কিন্তু তারা আসলে বেশ বিপাকেই সময় পার করছেন। এবং তারা যেটি বলছেন যে এভাবে যদি আসলে সংকটময় পরিস্থিতি চলতে থাকে, সেই ক্ষেত্রে আসলে তাদের যে জনজীবন রয়েছে, তাদের যে আর্থিক অবস্থা রয়েছে, সেটা কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে। আমরা দু একজনের সাথে কথা বলে জানতে চাই, আসলে আপনি একটু জানাবেন কখন থেকে আসলে এখানে অপেক্ষা করতেন? আমি 6:30 বাজে আসছি, 9টার সময় গ্যাস চালু করার কথা, এখন তো 9টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত মানে যে ওনারা কাজ করতেছে বলে লাইনে গ্যাস নাই। আপনি একটু জানাবেন আপনি অপেক্ষা করছেন কখন? আমি অপেক্ষা করতেছি বিকাল 5টা থেকে, 5টা সাড়ে 5টা থেকে এই পর্যন্ত মনে করেন গ্যাসের কোনো সন্ধান নেই। এখন ম্যানেজারের সাথে আলাপ করলাম, ম্যানেজার বলল যে লাইনে গ্যাস নেই, আমরা কিভাবে গ্যাসটা দিব? আরেকজনের সাথে কথা বলার চেষ্টা, আপনি একটু জানাবেন আপনি কখন অপেক্ষা করছেন, কখন থেকে? আমরা গ্যাসের লাইন ধরেন দেখা যায় কি রাত্রে, গতকালকে রাত্রেও আমরা 3টা-4টা পর্যন্ত ঘুরছি, কোনো গ্যাস পাইনি। আকিজে গেছি, আকিজ বন্ধ, আকিজ দুটোটাই বন্ধ ছিল, পরে ও সাইডে গেছি বন্ধ, এখানে আসছি তাও বিশাল সিরিয়াল, এটাও বন্ধ। ধন্যবাদ। ওনারা যেটি বলছিলেন যে আসলে রাতে বিভিন্ন স্টেশনে গিয়েও কিন্তু আসলে তারা গ্যাস পাচ্ছে না, তেমনটা কিন্তু আসলে দাবি করছেন এবং এই সংকটের আসলে খুব দ্রুত তারা আসলে সমাধান চান। তারা যেটি বলছেন যে সরকার পক্ষ থেকে যেন যে কোনো ধরনের উদ্যোগ যেন আসলে নেওয়া হয়, যেন এই গ্যাস সংকট মোকাবেলায় যেন সমাধান যেন আসে। অন্যদিকে আমরা যেটি জেনেছি যে আসলে গ্যাসের যে কার্গো জাহাজগুলো রয়েছে, সেগুলো বৈরী আবহাওয়ার জন্য আসলে গ্যাস খালাস করা যাচ্ছে না, সেজন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আগামীকালের পর অর্থাৎ শুক্রবার নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, মন্ত্রণালয় থেকে সেটি কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে 123টি কার্গো জাহাজ কিন্তু যুক্তরাজ্য, লন্ডন এবং হংকং থেকে অনুমোদন পেয়েছে সরকার, যেটি 26 সাল থেকে 2038 সাল পর্যন্ত গ্যাস সরবরাহ চলমান থাকবে। রাজধানীর বিভিন্ন গ্যাস যে ফিলিং স্টেশন আছে, সেই স্টেশন থেকে গ্যাসের এ ছিল সার্বিক বিষয়। সালমা। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল।
চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। G2G পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভার ইউএসএ এলএলসি থেকে 2026 থেকে 2038 সাল পর্যন্ত মোট 117 কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। অনুমোদিত চুক্তি অনুযায়ী গানভার ইউএসএ এলএলসি চলতি বছর বাংলাদেশকে দেবে 5 কার্গো এলএনজি, 2027 সালে 6 এবং 2028 সালে সরবরাহ করবে আরও 3 কার্গো। এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে হংকং থেকে 2 কার্গো, যুক্তরাজ্যের ব্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে $15.50 দরে 2 কার্গো এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে জেকেএম এর সঙ্গে $0.54 যোগ করে আরও 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের বিদ্যমান জটিলতাগুলো নিরসনে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে ঢাকা, এমনটাই জানালেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, ভারতের হাই কমিশনার জানিয়েছেন দুই দেশের সম্পর্কের কোনো সমস্যায় সমাধানের অযোগ্য নয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরকে গুজব আখ্যা দেন তথ্যমন্ত্রী। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন দুই দেশের এমন কোনো সমস্যা নাই যার সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব আখ্যা দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। অনুষ্ঠানে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়েও কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। জানান, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া অধিদপ্তর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুবনারীরা উপকৃত হতে পারে সে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি, যা আমাদের আগামী যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক উন্নয়ন প্রকল্প কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর বিপরীতে সামাজিক সুরক্ষা খাতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী জাতীয় এসডিজি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন। এজন্য দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। এসডিজি ইজ নট চ্যারিটি। এসডিজি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়ন করা। যে যেখানে আছে, একেবারে নিম্ন আয় থেকে হতদরিদ্র থেকে যে যেখানে আছে, সকলের জীবনের মান উন্নয়ন করা, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, সামাজিক অধিকার নিশ্চিত করা। দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহ সর্বস্তরের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কর্মপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। আর বক্তারা বলেন, দেশে প্রবৃদ্ধির হার বাড়লেও সে অনুপাতে দারিদ্র্যের হার কমছে না, বরং আয়, ভোগ ও সম্পদের বৈষম্য আরও তীব্র হচ্ছে। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি সম্মেলনের সমাপনী দিনের বিভিন্ন অধিবেশনে এসব কথা বলেন তারা।
শেষ হলো এসডিজি বাস্তবায়নে ৫ বছরের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে ৩ দিনের জাতীয় এসডিজি সম্মেলন। বুধবার সমাপনী দিনে দেশের এসডিজি অর্জনে অগ্রগতি ও করণীয় দিক তুলে ধরেন বক্তারা। দেশের ভেতরে গণতন্ত্রের এ সময় শেখ হাসিনা সরকার ঘোষিত ৭% প্রবৃদ্ধির হিসাবকে ফাঁপা উল্লেখ করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে আয়, ভোগ ও সম্পদের বৈষম্য আরও তীব্র রূপ নিয়েছে। নারীর বৈষম্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও দিয়ে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায় দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, কর্মমুখী অর্থনীতি গড়ে তুলতে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। ১৬ বছরে যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আর সমাজ কল্যাণমন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত সচেতনভাবে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে সবাই আমরা কাজ করছি, এবং আমাদের লক্ষ্য একটাই যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে ওনার নেতৃত্বে এমনভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে ইয়েস আমিও তো এটির অংশ। এইরকম একটি অবস্থানে নেওয়ার জন্যই আজকের এই অবস্থা এবং এই আলোচনা। এসডিজি অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে ফেলে নয়, বরং সুনির্দিষ্ট নীতি সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগোচ্ছেন। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এলডিসি উত্তরণের পর বৈশ্বিক বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানির সহজলভ্যতা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হালাল পণ্যের ইকোসিস্টেম। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে বিভিন্ন ধরনের হালাল পণ্য। এ নিয়েই সেমিনারে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। এ সময় আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ নিয়ে আলোচনা করেন বক্তারা। ASEAN is both market and in fact learning partner. So that way we have to treat them. And definitely Bangladesh has the capability, and but needs coordination within the country, different institutions, public and private, and also coordination between Bangladesh, Malaysia, and between Bangladesh and ASEAN. সেমিনারে বাণিজ্য মন্ত্রী বলেন, হালাল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব, কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। এছাড়াও রপ্তানি সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানির সহজলভ্যতা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যুক্তিতর্কে জুলাই আন্দোলন দমনে চীনা রাইফেল, পিস্তল, শটগান থেকে শুরু করে হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়ার বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেছে প্রসিকিউশন। চব্বিশের জুলাই আন্দোলনের উত্তাল সময়ে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। এবার সেই ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দাখিল করা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিবি প্রধান হারুনের মধ্যে হওয়া একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ফোনালাপটির বিশ্লেষণে দেখা যায় এই ছবি প্রকাশের বিষয়টি শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা। ওই ছবি কেন না না এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার। ঘটনার জের ধরে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হারুনকে। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। হারুনের বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এমন শঙ্কার কথা জানান তিনি। এক্ষেত্রে আন্দোলন দমনে সরকারকে বেগ পেতে হতে পারে বলেও মন্তব্য করতে শোনা যায় ওবায়দুল কাদেরকে। হারুন বেগি সরা দিচ্ছেন, উনি তো খুব অ্যাডাম, সে কিন্তু কাজ করছে এবং আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটাই আমিও কারো দিয়ে কাজ করাতে পারতেন। ক্ষমতার মসনদ রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয় এই মামলায় প্রসিকিউশন সেটি সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এই কেসটি প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে এইরকম দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদ ভবিষ্যতে আবার জন্ম নেবে। আমরা চাই বাংলাদেশে তাদের মতো এরকম দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ আর ফিরে না আসে এবং এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়। সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতারা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণেই মারা যান কোকো। এ সময় তারেক রহমানের নির্দেশে জুলাই গণ আন্দোলনের শুরু থেকেই বিএনপি শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 1969 সালে 12 আগস্ট জন্মগ্রহণ করেন। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি। আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বুধবার রাজধানীর বনানী কবরস্থানে সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরাফাত রহমান কোকোর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। বন্দিনী মা বালি এবং বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রিজভী জানান, তারেক রহমানের নির্দেশেই বিএনপি ছাত্রদের আন্দোলনের সঙ্গে সর্বদা সংহতি জানিয়েছে। জনাব তারেক রহমানের নির্দেশে বারবার ছাত্র নেতাদের কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড
প্রত্যেকটি কর্মসূচিকে সমর্থন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এদিকে ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আরাফাত রহমান কোকোকে তার মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তিনি মায়ের সান্নিধ্য পাননি। তিনি যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে প্রতিনিয়ত, শুধু যে শারীরিক অত্যাচারের শিকার হয়েছিলেন 111-এর, এবং পরবর্তীতে তিনি কিন্তু মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তার মাকে ছেড়ে তাকে বিদেশে থাকতে হয়েছে। সবচেয়ে কষ্টের যে বিষয়টা, তিনি অসুস্থ অবস্থায় তার মার সান্নিধ্য পাননি। পরে একে একে আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরাও। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।